সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টাইমস হেডলাইন্স অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত নানান খবর নিয়ে আলোচনা করে থাকি। তো গতকাল একটি বিশেষ দিন ছিল, নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে। কিন্তু এই নতুন যাত্রায় একটি বিষয় সামনে চলে এসেছে, সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদে ওত নেওয়ার বিষয়ে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদে ওত নেয়নি, অন্যদিকে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট তারা সেটি করেছেন। এবং বিএনপি যেহেতু নেয় তার প্রতিবাদে মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ সেই অনুষ্ঠান বর্জন করেছে 11 দলীয় জোট। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমাদের স্টাফ রিপোর্টার এমডি আলামিন সাদমানের সঙ্গে। সাদমান, সমস্যাটা তৈরি হলো ঠিক কিভাবে? সমস্যাটা আসলে এই সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার সমস্যাটা মানে কথা গুঞ্জন চলছিল গতকাল থেকেই। আর গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে তারা এখনো জানেন না কে পড়াবে শপথ। আর এর পরবর্তীতে দেখা গিয়েছে এনসিপি থেকেও বলা হয়েছে যে তারা চায় যে বিএনপি জামাত এনসিপি সবাই দুটো শপথই নেক, একটা সংসদ সদস্য হবার শপথ আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ। তো আজকে দেখা গিয়েছে আর কি বিএনপি সেই শপথটা নেয় নাই। সেই শপথটা না নেওয়ার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে এটা আসলে আমাদের সংবিধানে নেই। এবং অপরদিকে বিএনপি এবং জামাত এই 11 দলীয় জোটের সবাই আর কি দুটো শপথ নিয়েছে। তো এটা ঘিরে একটা নতুন শঙ্কা, একটা রাজনীতিতে একটা কিন্তু বিএনপি যে মানে শপথ নিল না সংবিধান সংস্কার পরিষদে, সেটি কতখানি যুক্তিযুক্ত? তাদের কথা অনুযায়ী যে বিএনপির কথা অনুযায়ী, সালাউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী যে এটা তো আসলে আমাদের সংবিধানে নেই। সংবিধানে কে পড়াবে শপথ, সংবিধান সংস্কার পরিষদ নামের ব্যাপারটাই তো আসলে আমাদের সংবিধানে এখনো যুক্ত হয়নি। তো তাদের কথা তাদের দিক থেকে ঠিক আছে। আবার এখানে এনসিপি এবং জামাত বলছে যে আসলে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আসলে সেটাও তো গণঅভ্যুত্থানটাই তো সংবিধানে নেই। তো এক্ষেত্রে একটা পাল্টাপাল্টি যুক্তির ব্যাপারটা আছে। সেক্ষেত্রে বিএনপি আজকে যেটা করেছে, তারা বলেছে যে সংবিধান অনুযায়ী তারা এই পর্যন্ত চলে আসছেন, তারা সংবিধান অনুযায়ী চলতে চান। বলা হচ্ছে যে ইতিহাসে এই ধরনের কোনো কিছুর নজির নেই, এবং জটিলতা কি সে কারণেই শুরু হয়েছে? যদি দেখেন, এটাই আসলে আমাদের প্রথম টুইন ভোট। আমাদের হচ্ছে যেই একই দিনে সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট, সেটা তো আমাদের বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। 13টা পার্লামেন্টারি ইলেকশনের মাঝখানে এবারই প্রথম। তো এই ধরনের কিছু তো ইতিহাসে নেই, বাংলাদেশের ইতিহাসে নেই। এবং আমি এক্সপার্টদের সাথে যখন কথা বলছি তারাও বলেছেন তারাও আসলে বাংলাদেশের ইতিহাসে যে নেই এটা উল্লেখ করেছেন। এবং তারাও মনে করতে পারছেন না পৃথিবীতে কোথায় কোথায় তারা দেখেছেন। হয়তো থাকলেও তাদের সে সময় স্মরণ ছিল না, যেটা আসলে বোঝায় যে এটা আসলে খুবই একটি মানে এটা খুবই তারা চিন্তা করে বের করতে পারছেন না যেটা আসলে কবে হয়েছিল। নতুন সরকারের যাত্রা একটা সংকটের ভিতর দিয়ে শুরু হলো, আমরা এটা বলতে পারি। তো সেই ক্ষেত্রে এই সংকট কি আরো ঘনীভূত হবে, নাকি এটার সমাধান হবে বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সংকটটা ঘনীভূত হওয়া বা সমাধান হওয়ার ব্যাপারটা আসলে ডিপেন্ড করছে বিএনপি এবং 11 দলীয় জোটের উপর। সেটা স্বাভাবিকভাবে বিএনপি যদি তারা এখন একটা রোড ম্যাপ দেয় যে তারা আসলে তারা কি ভাবছে, যে তারা সংবিধান সংস্কার পরিষদ অথবা জুলাই সনদ নিয়ে তাদের চিন্তাধারাটা কি, তাদের রোড ম্যাপটা কি, এই ধরনের কোনো কিছু যদি সবার সামনে প্রকাশ করে, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা নিয়ে সংখ্যা কমে যাবে। অপরদিকে যদি 11 দলীয় জোটের কথা বলি, তাদের সাথে সর্বশেষ যে কথা আমার হয়েছে, তারা এই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করছেন। তারা তো মন্ত্রিসভার যেই ওথ টেকিং, শপথ নেওয়া, সেটা তো বয়কট করেছেন। এবং এটা নিয়ে তারা কি করবেন এটা নিয়েও তারা এখন আলাপ আলোচনা করছে। এমন হতে পারে তারা মাঠেও নামতে পারে এই ব্যাপার নিয়ে। আপনি আলী রিয়াজের সঙ্গে কথা বলেছেন, যিনি আসলে সবকিছুর পিছনে মূল ভূমিকা পালন করেছে, উনি কি বলেছেন? তার সাথে আমার আজকে কথা হয়নি, কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তিনি আসলে এক্সপেক্ট করছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার যে কাজ, সে কাজ চালিয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার উপর আসলে নির্ভর করছে ভবিষ্যতের সংস্কার কি রকম হবে, বাংলাদেশ আমরা কি রকম দেখব, এটাই তার মত ছিল। কিন্তু আপনার বিএনপির যে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, তো আপনি বলছিলেন যে তাদের আসলে পরিষ্কারভাবে একটা সিদ্ধান্ত দেওয়া দরকার এবং একটা রোড ম্যাপও দেওয়া দরকার যে তারা কিভাবে সেটি করবেন।
সেটি যদি তারা দিয়ে ফেলে তাহলে মনে হয় সংকটটি উতরে যেতে পারবো আমরা। অবশ্যই। এখন আসলে এই ব্যাপারটা না খুব কনফিউজিং আসলে। কোনো রাজনৈতিক দলই আসলে জনগণের সামনে পরিপূর্ণভাবে দেখাচ্ছে না যে তারা আসলে কি। এক ক্ষেত্রে বিএনপি বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এটা তারা গতকালও বলছিল এবং কিছুদিন ধরেই তারা বলছে। নির্বাচনে জয় হওয়ার পর থেকেই তারা এটা বলছে, জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, জুলাই সনদ তারা পুরোপুরিভাবে করবে। আবার অন্যদিকে 11 দলীয় জোটও বলছে যে সংস্কার কার্যক্রম থেমে যাচ্ছে, সংস্কার কার্যক্রম হবে কিনা এটা নিয়েও তারা একটা প্রশ্ন তুলছে। তো আমার মনে হয় যদি দুই দুটি সরকার দল এবং বিরোধী দল দুজনেই যদি তাদের আসলে পুরো ব্যাপারটা খুব পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরে, তাহলে খুব ব্যাপারটা খুব সহজ হবে এবং তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আসলে জনগণের কাছে এতটা কনফিউজিং লাগবে না, জনগণও তাদের আসলে পক্ষটা নিতে পারবে। বিএনপি এবং 11 দলীয় জোটের মধ্যে তো আমরা ওই রকম খারাপ সম্পর্ক দেখছি না, কারণ তারেক রহমান নির্বাচনে বিজয়ের পরে উনি প্রায় সবার সঙ্গেই দেখা করেছেন এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে হয়তো এই সংকটটা ঘনীভূত না হয়ে হয়তো দুই পক্ষ বসে এটার একটা সমাধানের পথ খুঁজে পাবেন। গতকাল শপথ নেওয়ার পরে বিএনপি ঘোষণা দিয়েছে যে তাদের যে এমপিরা তারা শুল্কমুক্ত গাড়ি নেবে না এবং সরকারি কোনো প্লটও নেবে না। তো এটিকে সবাই খুব ভালো চোখে দেখছেন। তারাও বলছেন যে এটি যদি সত্যিই কার্যকর হয় তাহলে এটি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবেন। এই নিয়ে আমাদের একটি রিপোর্ট টাইমস অফ বাংলাদেশে ছাপা হয়েছে। রিপোর্টটি করেছে আমাদের সিনিয়র রিপোর্টার আলামিন রুবেল। আলামিন রুবেল, এটিকে আপনি কিভাবে দেখছেন যে তারা যে ঘোষণা দিল? না, এটি তো অবশ্যই বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা বাংলাদেশের জন্য একটা রাজনীতিতে একটা পজিটিভ একটা দিক বলে মনে করছে সবাই। ইতিমধ্যে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা সবাই এটাকে সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে অর্থনীতিবিদরা এটাকে খুবই সাধুবাদ জানিয়েছেন। এর দুইটা কারণ। একটা কারণ হলো যে এটার দ্বারা অনেক মিস ইউজ হয়, আর এই সুবিধার কারণে রাষ্ট্র প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকা মানে রাজস্ব ক্ষতি হয়। আপনি বলছিলেন যে এটার মিস ইউজ হয়, এটা কি একটু ব্যাখ্যা করবেন? মিস ইউজ মানে ধরেন একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সে নিজে একটা গাড়ি আনলে ধরেন 1 কোটি টাকা দামের একটা গাড়ি আনলে তার ডিউটি পে করতে হবে প্রায় 6.5 কোটি টাকা দিয়ে নর্মালি কোনো ব্যবসায়ী আনবে না। তখন সে কি করে, একজন ব্যবসায়ীকে বলে যে ঠিক আছে আপনি টাকা আমি দিচ্ছি, আপনি গাড়িটা নিয়ে আসেন। নিয়ে এসে মানে ব্যবসায়ী এমপিকে বলবে? জি জি। এখন এরপরে এমপি গাড়ি নিয়ে এসে 1 বছর বা 1.5 বছর চালাবে, চালানোর পরে ওনাকে দিয়ে দিবে গাড়িটা। এই যে এমপিও মানে বিনা পয়সায় কিছুদিন চালাইলো, আবার উনিও 1 কোটি টাকা 6.5 কোটি টাকা দামের গাড়ি 1 কোটি টাকায় চালাইলো। এতে বাজারে একটা বৈষম্য তৈরি হয়, আবার রাষ্ট্রেও মানে রাজস্ব ক্ষতি হয়। যেমন একটা এনবিআরের একটা গবেষণায় দেখা গেছে যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখানে প্রায় 772টি গাড়ি এই শুল্কমুক্ত গাড়ি এমপিদের জন্য আনা হয়েছে এবং এখানে 5,147 কোটি টাকা রাজস্ব সরকার হারাইছে, মানে এখানে ছাড় দিতে হয়েছে। তাহলে তো এই যে বিএনপি সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে জামাতও এরকম একটি ঘোষণা দিয়েছে। না, সর্বপ্রথম জামাতে এই ঘোষণাটা দিয়েছিল। জামাতের এমপিদের যে মুখপাত্র শিশির মনির, উনি এই ঘোষণাটা দিয়েছিলেন তার ফেসবুক পোস্টে। তারপরে আজকে মানে শপথ নেওয়ার পর বিএনপির সভা শেষে এই মানে ঘোষণা দিয়েছে তারাও এটা ব্যবহার করবে না। এরপরে এনসিপির সাথে আমি যোগাযোগ করছি পার্সোনালি যে তারা এটা কিভাবে দেখছেন। তারা বলছে যে আমরা এখনও দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরবর্তীতে জানাবেন তারা। তো এই যে শুল্কমুক্ত গাড়ি আমরা অনেক বছর যাবৎ দেখে আসতেছি, মানে এমপিদের জন্য বা সংসদ সদস্যদের জন্য একটা লোভনীয় বিষয়। অবশ্যই লোভনীয়। যে এই 4 কোটি 5 কোটি বা 6 কোটি টাকা দামের একটা গাড়ি আপনি মানে খুবই অল্প পয়সায় কিনতে পারছেন এবং সেটি আপনি ব্যবহারও করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি এটা আবার বিক্রিও করে দিতে পারেন। আমরা শুনেছি যে অনেক মানে ধরেন ঢাকার বাইরে থেকে অনেক জায়গা থেকে অনেকে সংসদ সদস্য হয় যাদের 1 কোটি টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্যও থাকে না, তো তারাও কিন্তু এই গাড়ি পান এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনিয়ম বা দুর্নীতির কথা শুনে থাকি। এরকম কি কোনো আপনার কাছে পরিসংখ্যান আছে?
না, এরকম একজাক্টলি এভাবে পরিসংখ্যান কেউ দিতে পারে না বা পারার সুযোগও নেই। কারণ ধরেন আমি একজন এমপি, আমি ঝিনাইদহ থেকে এমপি নির্বাচিত হইলাম, আমার টাকা নেই, কিন্তু আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারই এরকম যে আমার কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার জন্য অনেক ব্যবসা বা অনেকে আমলাও অনেক আছে যে আমার কাছ থেকে সুবিধা নিতে চায়। সে কী করবে, আমাকে 1 কোটি টাকা দিয়ে বলবে যে ঠিক আছে আপনি গাড়িটা নিয়ে আসেন। এই যে সে তার নিজের পকেট থেকে সে টাকা দিচ্ছে না, কিন্তু আরেকজন তাকে টাকা দিয়ে গাড়িটা নিয়ে আসে এবং সে হয়তো 2 বছর চালাবে, চালানোর পরে সে বিক্রি করে দিব কিন্তু অথবা আপনি তো ধরেন গরিব সংসদ সদস্যদের কথা বলছেন, জি কিন্তু এটা তো এদের সংখ্যা তো খুব বেশি না। না, এদের সংখ্যা বেশি নাই, কিন্তু ধরেন বড় লোকদেরাও ওরাও তো ধরেন নিজেরা গাড়ি কিনবে না, নিজের টাকাতে কিনবে না, ওই কেউ না কেউ সুবিধা। একটা জিনিস, আরেকটা জিনিস আমাকে আজকে আরেকজন বলছেন যে এটাতে একটা জিনিস হবে, যেমন আমলারা এটার যখন দেখবে যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বাড়তি সুবিধা নিচ্ছে না, তখন আমলারাও ওই ওনার কাছে বাড়তি সুবিধা চাইতে পারবে না। এতে একদিকে যেমন ওই ওনার নিয়ন্ত্রণ করাটাও সুবিধা, মানে তার জন্য একটা সহজ হবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এনবিআরকেও সে যখন বাড়তি সুবিধা নিয়ে কোনো গাড়ি প্রিভিলেজ নিচ্ছে না, তখন এনবিআরকেও একটা মনিটরিংয়ের ভিতরে আনতে পারবে যে আপনি যেহেতু বাড়তি সুবিধা নিচ্ছেন না, তুমিও কোনো ব্যবসায়ীকে দিতে পারবে না। আমাদের দেশে গত কয়েক বছরে আমাদের যেটা দেখা গেছে এনবিআরে, যেই ট্যাক্স ওয়েভার মানে করমুক্ত কর অব্যাহতি যে সেক্টরগুলোতে দেওয়া হয়েছে, ম্যাক্সিমামই হলে পলিটিক্যাল ইউজে মানে অপব্যবহার করা হয়েছে। এবং এটাতে এমন হয়েছে যে 19 সালে ভ্যাট আইন মানে কার্যকর হয়েছে, 12 সালে ভ্যাট আইন প্রণয়ন করেছিল, 19 সালে সেটা কার্যকর হয়েছে। সেটাই এখন আবার এই ভ্যাট আইনটাকে নতুন করে আবার সাজাইতে হবে, কারণ এমনভাবে মিসইউজ হয়েছে যে এই ভ্যাট আইন এখন আর ভ্যাট আইন নেই। এখন বিভিন্নভাবে ধরেন কোনো একটা মানে পলিটিক্যাল পার্সনকে সুবিধা দিতে গিয়ে এসআরও জারি করছে, এই এসআরও জারি করে একটাকে দিচ্ছে, আরেকজনটা এসে আবার এটার এগেনস্টে বলছে যে ওনাকে দিয়েছে কেন আমাকে দিবা না। এই যে এভাবে করতে গিয়ে ভ্যাট আইনটা এখন জগা খিচুড়ি হয়ে গেছে। এনবিআর চেয়ারম্যানই কয়েকদিন আগে বলছেন যে ভ্যাট আইনটা এমন অবস্থায় চলে গেছে যে এটাকে আবার নতুন করে মানে আপনি শুরুতে বলছিলেন যে এটা সরকারের একটা বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে, হ্যাঁ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা টাকা গাড়ি আমদানি করতে হলে তো আমাকে কি বৈদেশিক টাকাই আনতে হয়। অবশ্যই। আমাদের তো অর্থনীতির এমনি নাজুক অবস্থা, সেই ক্ষেত্রে এটি কি কোনোভাবে হেল্পফুল হবে? না, অবশ্যই। ধরেন আমাদের এখন 350 এমপি, এর ভিতরে ধরেন মিনিমাম 100 জন গাড়ি আনার মতো ক্যাপাবল আছে, মানে নর্মালি আনে 100 বা 200 আনেই। আর বাকিগুলো কারোর গাড়ি আছে এই জন্য হয়তো আনবে না, বা কারোর নৈতিকতার কারণে আগে থেকেই আনে না, এবারও হয়তো আনবে না, এরকমও হইতে পারে যদি ঘোষণা বাস্তবায়ন মানে নাও হয়। তাও ধরেন মিনিমাম 150 এমপি গাড়ি আনবে না, আর বাকিগুলো আনবে যদি ওইটা বাস্তবায়ন না হয়। না, সবাই তো আনে না ইউজুয়ালি। তো ধরেন একটা গাড়িতে যদি এই যে বর্তমানে 28টা গাড়ি এখনো কাস্টম হাউসে আটকায় আছে, এই 28টা গাড়িতে প্রায় 8 কোটি টাকা করে মানে শুল্ক মানে আছে। এই শুল্ক ধরেন 200 গাড়িতে যদি 8 কোটি টাকা হয়, প্রায় 1200 থেকে 1500 কোটি টাকার মতো হয়। তো এই টাকাটা তো ধরেন আমরা সেভ হইল, বা রাষ্ট্র এটা সেভ করতে পারছে। আবার যেই ধরেন ওই গাড়িগুলোর দাম হলো প্রায় 8 কোটি টাকার দাম এখন যে গাড়িগুলো আছে। তো আবার নতুন এখন যারা এমপি হবেন ওরা তো আরও নতুন ভার্সনের গাড়ি আনতে চাইবে, সেগুলো আরও বেশি দামি। তো সেগুলোর দাম ধরেন ওখানে আরও বেশি ট্যাক্স হবে, আরও বেশি মানে শুল্ক, মানে এই যে মিসইউজ হবে। তো এইগুলো থেকে যদি ওনারা যদি এটা বাস্তবায়ন করতে পারে, অবশ্যই রাষ্ট্রের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে। দর্শক, নতুন মন্ত্রিসভায় আমরা বেশ কিছু চমক দেখেছি। এই মন্ত্রিসভা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, অনেক পজিটিভ দিকের পাশাপাশি আমরা এক ধরনের পরিবারতন্ত্রের ছাপও দেখছি এই মন্ত্রিসভায়। এই নিয়ে আলোচনা করব সিনিয়র সাংবাদিক মনির হোসেন লিটনের সঙ্গে। লিটন ভাই, এই মন্ত্রিসভায় তো মানে তারেক রহমানকে ধরে প্রায় 10 জন যে স্থান পেয়েছে তাদের বাবা আগে মন্ত্রী ছিলেন বিভিন্ন সময়ে। এটি আমাদের দেশের রাজনীতিতে, আমাদের যে খবরটি, এটি আমাদের দেশের রাজনীতির একটি দিক তুলে ধরে। সেটি হচ্ছে যে প্রত্যেকটি এলাকায় রাজনীতিতে একটি পরিবারতন্ত্র যে চলে এসেছে সেটির প্রতিফলন। তো আমাদের নিউজটিতে আছে যে নতুন যে মন্ত্রী হয়েছেন তারেক রহমান সহ, তাদের মধ্যে 10 জনের তারেক রহমানের মা এবং বাকি 9 জনের বাবা আগে মন্ত্রী ছিলেন। এর মধ্যে অবশ্য 2 জন আছেন যাদের বাবা
অতীতে সেই বঙ্গবন্ধু আমলে মন্ত্রী ছিলেন বা জিয়াউর রহমান সাহেবের সময় উপদেষ্টা ছিলেন। বাকিরা বেশিরভাগই মূলত বিএনপি আমল, যেটি তা বেগম খালেদা জিয়ার আমল, তখন মন্ত্রী ছিলেন। তো তারা, এটিও ঠিক যে প্রত্যেকে নিজ নিজ এলাকায় রাজনীতিতে সক্রিয় ছিলেন, পিতার সাথে সাথে নিজেরাও রাজনীতি করেছেন এবং রাজনীতির মাঠ থেকেই তারা এসেছেন। যেমন ঢাকায় ইশরাক হোসেন, তিনি অতীতে বিএনপির হয়ে মেয়র ইলেকশন করেছেন। ঠিক একইভাবে অন্যান্য এলাকাতেও যারা নির্বাচন করেছেন তারাও রাজনীতির মাঠে ছিলেন, বিএনপির যে স্থানীয় কমিটিগুলিতে ছিলেন, তারা গত 17 বছর আন্দোলন সংগ্রামেও ছিলেন। সেই হিসেবে তারা নিজেদের যোগ্যতায় হয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তবে সেখানে তো আরও অনেক রাজনীতিবিদ আছেন বা ছিলেন। না, আপনি তো 30 বছরের অধিক সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন এবং বিশেষ করে পলিটিক্যাল রিপোর্টিং, তারপরে সংসদ, এগুলো কভার করেছেন। আপনার কাছে কি মনে হয় না যে পরিবারতন্ত্রের বিষয়টি দিন দিন এই মানে এটা মনে হচ্ছে আরো বৃদ্ধি পাচ্ছে? জোরদার হচ্ছে। এটি আমাদের দেশে আমরা কবে বের হব জানি না। শুধু যে তারা নতুন মন্ত্রীদের ক্ষেত্রে বলেছি, আমি যদি পুরনো মন্ত্রীদের কথা বলি, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাবা মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু, তার বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, তার বাবা মন্ত্রী ছিলেন। তো এরকম যাদের পিতা মন্ত্রী ছিলেন, এই সংখ্যাটি আরও বড়। তবে আমাদের যে রিপোর্টটি, সেটি মূলত নতুন মন্ত্রী যারা হয়েছেন তাদের ক্ষেত্রেই বলা হয়েছে। আরেকটি দিক ছিল কিন্তু, যে আমাদের যে এইবারের নতুন মন্ত্রিসভায় নতুন মুখ আমরা বলছি, এর মধ্যে 2জন মন্ত্রী বিএনপির জন্য নতুন, কিন্তু তারা নতুন মন্ত্রী নন। তারা এরশাদ সাহেবের সময় মন্ত্রী হয়েছিলেন 1990 সালে শুরুর দিকে, মে মাসের দিকে। একজন হচ্ছেন নিতাই রায় চৌধুরী, আরেকজন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওনারা এরশাদ সাহেবের সময়ও মন্ত্রী ছিলেন। তো হয়তোবা দেখা যাবে যে তাদের যে এলাকায় তারাও যে নিজেদের উত্তরসূরি তৈরি করছেন। যেমন নিতাই রায় চৌধুরী, ওনার মেয়ে রাজনীতি করেন, যদিও ওনার মেয়ে রাজনীতি করেন তার নিজের এলাকায় নয়, সেটি আবার ঢাকায়, যেটিতে তার মেয়ের শ্বশুর হচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায়। এবং গয়েশ্বরচন্দ্র রায়ের পরিবারে তার পুত্রবধূ হিসেবে নিতাই রায়ের মেয়েই হচ্ছেন রাজনীতিবিদ। তার যে অন্য ছেলে মেয়েরা অতটা বড় কোনো রাজনীতিবিদ নন। সুতরাং আমরা বলতেই পারি যে এই পরিবারের ধারাবাহিকতায় পরবর্তীতে নিপুণ রায়, যেটি নিতাই রায়ের মেয়ে বা গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ, তিনি এগিয়ে যাবেন। ভবিষ্যতে যদি কেউ মন্ত্রী হয় এই পরিবার থেকে, সেই নিপুণ রায় হবে, সেটিও হবে এক ধরনের পরিবারতন্ত্র। আপনি বলছিলেন যে তারা যার যার এলাকায় রাজনীতি করেন এবং তারা হয়তো সবাই যোগ্য, কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগেরও অনেক মানে পোড় খাওয়া প্রবীণ অনেক রাজনীতিবিদ থাকা সত্ত্বেও সেখানে শুধু পরিবারতন্ত্রের কারণে অনভিজ্ঞ অনেককে এমপি এবং মন্ত্রী বানানো হয়েছে। আমাদের রাজনীতির দুর্বলতা সেটি হচ্ছে যে দুজন, যদি আমি ধরি যে সমমানের 2জন রাজনীতিবিদ, আমি বেশি কম নাও বলি, কিন্তু শুধুমাত্র তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে একজন এগিয়ে যায়, অনেকটাই এগিয়ে যায়। সুতরাং তার সমান দক্ষ একজন নেতাও পিছনে পড়ে যায় শুধু পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে। এখানে কি কোনো মানে রাজনৈতিক হিসেব নিকেশ করে এটা করা হচ্ছে? হিসাব নিকাশটা এইভাবে করা হয় যে অতীতে যিনি মন্ত্রী ছিলেন এলাকায়, তিনি নিশ্চয়ই নিজের একটি বলয় তৈরি করেছিলেন, নিজের একটি ভোট ব্যাংক তৈরি করেছিলেন, যে ক্ষেত্রে তার সন্তান যদি সেখানে নির্বাচন করেন তাহলে সেই ভোট ব্যাংকের একটু সুবিধা পাবেন। এসব কারণ বিবেচনা করা হয় মনোনয়ন দেওয়ার সময়, নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময়। যেমন ফজলুর রহমান পটলের মেয়ে এবার প্রতিমন্ত্রী হলেন, সেখানে ফজলুর রহমান পটল খুব পুরনো রাজনীতিবিদ, যিনি ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করেছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির রাকসুর নেতা ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগের পর বিএনপি আসার পর তিনি বিএনপিতে যোগ দিয়ে বিএনপির বড় নেতা হয়েছেন। 1991, 2001 দুইবারই তিনি মন্ত্রী ছিলেন। তো এসব কারণে তিনি একটি নিজের বলয় তৈরি করতে পেরেছিলেন সেই নাটোরে, তার যে নিজের এলাকা। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে তার সন্তানদের মধ্যে থেকে কাউকে যদি মনোনয়ন দেওয়া হয়
তাহলে তারা তার বাবার যে রেখে যাওয়া ভোট ব্যাংক সেটি কাজে লাগাতে পারবেন। হয়তো অন্য কাউকে দিলে সেটি নাও হতে পারে, এই হিসাবে সন্তানরা আসলে একটু অগ্রাধিকার পেয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনৈতিক হিসাব নিকাশটাই সেখানে বড় মাপকাঠি হিসাবে কাজ করে। লিটন ভাই, এই যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হলো, আপনার দৃষ্টিতে আপনি যদি সংক্ষেপে একটু মানে 2-4টা চমকের কথা বলেন। প্রথম চমকটা আমার কাছে যেটি মনে হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি প্রথমে তাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস, পরবর্তীতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়। তখন তার বিরুদ্ধে নানান রকমের কথা শোনা যায় যে তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি প্রায় 3.5 দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, যদিও উনি অন্য কয়েকবার বলেছেন যে না, তিনি বাংলাদেশের নাগরিক, শুধু যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, এভাবে তিনি বলেছেন। আমরা তখন এ কথাও শুনেছি যে আমাদের সশস্ত্র বাহিনীর দিক থেকে একটু উষ্মা প্রকাশ করা হয়েছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো পদটি তাকে দেওয়ার কারণে। এবং আরও একটি বড় বিতর্ক ছিল যে একটা সময় আমরা শুনেছিলাম যে রোহিঙ্গাদের জন্য বা আরাকান আর্মির জন্য বিশেষ করে মিয়ানমারে আমাদের উপর দিয়ে একটি মানবিক করিডোর দেওয়া হবে। তিনি সেটির দুতিয়ালি করছেন। তিনি বেশ কয়েকবার বলেছেন যে একটি মানবিক করিডোর দেওয়া হবে। তখন দেশের প্রায় সব মানুষই এর বিরোধিতা করেছেন এবং তখন থেকে একটি বিএনপিও বিরোধিতা করেছে। পরবর্তীতে এমনকি বিএনপি তার পদত্যাগও চেয়েছিল, 2জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল, একটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আরেকজন হচ্ছে খলিলুর রহমান। কিন্তু পদত্যাগ চাওয়ার কিছুদিন পরেই লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে বৈঠকটি হয়, সেখানে আমরা তাকে উপস্থিত থাকতে দেখেছি। সেই বৈঠকটিতে সম্ভবত সেই বৈঠকটি তার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, যে পরবর্তীতে তিনি। আপনার কাছে কি মনে হয় যে খলিলুর রহমানকে যে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, এখানে আসলে বিএনপি বা তারেক রহমানের কাছে কোন ধরনের হিসাব নিকাশ? এটি যেই 5ই আগস্টের যে আন্দোলনটি, এই আন্দোলনটি নিয়ে একটি প্রশ্ন আছে যে এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি আন্দোলন ছিল এবং খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ঠিক করে দেয়া একজন ব্যক্তি, যাকে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিয়েছিল। সুতরাং এরকমটি কেউ কেউ বলে থাকেন যে আসলে যে ডিপ স্টেট যুক্তরাষ্ট্রের, তারাই আমাদের দেশের সরকার গঠন করা, সরকারকে থাকবে না থাকবে সেগুলি ঠিক করে। হয়তোবা তাদের কোটায় উনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রমাণ নেই, না, এর তো কোনো লিখিত প্রমাণ নেই, কারণ বিএনপি যার বিরুদ্ধে যার পদত্যাগ চেয়েছিল তাকেই আবার উপদেষ্টা হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া, এই 2-4 মেলায় অনেকেই যে তাদেরই দেওয়া, বিএনপি তাকে নিতে বাধ্য। জাতীয় নাগরিক কমিটির নেতা নাহিদ ইসলাম বেশ সমালোচনা করেছেন যে এই খলিলুর রহমান, এই সমালোচনাটি তাদের দিক থেকে এভাবে আসতে পারে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে শুনেছি আগে যে যারা উপদেষ্টার দায়িত্বে আছেন বা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, তারা পরবর্তী সরকারের কোনো মেয়াদ শেষে যে যার অবস্থানে তারা রাজনৈতিক সরকারে যোগ দেবেন না, এটা বলেছিলেন তিনি। তাদের অন্তর্বর্তী সরকারটি যে খুব স্বচ্ছ এবং নিরপেক্ষ, এটি প্রমাণ করার জন্য যে তারা নিরপেক্ষ কোনো দলের পক্ষে নয়, সুতরাং তাদের কেউই কোনো রাজনৈতিক দলে আর কোনো রাজনৈতিক সরকারের অংশ নেবে না। সুতরাং খলিলুর রহমানের এই নিয়োগের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার সেই প্রতিশ্রুতিটিও খেলাপ হয়েছে বলে মনে হয়। হয় উনি নিজে করেছেন, নতুবা প্রধান উপদেষ্টা জেনে শুনেই সেটি বলেছিলেন যে তার উপদেষ্টাদের কেউ কেউ এই সরকারে অংশ নিতে পারে, সেটি জেনেও হয়তো বা করেছিলেন। তো মন্ত্রী পরিষদ তো ঠিক ছোট থাকলো না, প্রায় 50 সদস্যের। এরপরেও আমরা দেখলাম একটু আগে একটি গ্যাজেট নোটিফিকেশন, উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। হ্যাঁ, তো সব মিলিয়ে প্রায় 60 জন। তো আপনার কাছে কি মনে হয়, এটি কি অনেক বড় হয়ে যাচ্ছে না? এটা সাধারণত যে আমাদের দেশের প্র্যাকটিস অনুযায়ী এরকমই হয়ে আসছে। আমরা বিগত বেশ কয়েকটি মেয়াদের যে সরকার, তাদের মধ্যে দেখছি যে এরকমই আকার থাকে। যদিও শুরুতে সরকারগুলি বলে যে তারা ছোট মন্ত্রিসভা নিয়ে শুরু করবে, কিন্তু সেটি হতে দেখিনি আমরা। আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দিন হয়তো আরও কম
সংখ্যক মন্ত্রী শপথ নিয়েছে, কিন্তু কয়েকদিন পরেই ক্রমান্বয়ে বাড়ছে। সেটি বাড়ানো হয়েছে। আর এবার দেখা গেল যে প্রথম দিনই একবারেই 50 জন প্রধানমন্ত্রী সহ 50 জন শপথ নিলেন। হয়তোবা তাদের মধ্য থেকেই উলটপালট করা হবে, মন্ত্রণালয়ে অদল বদল করা হবে, কাউকে যাদেরকে প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়েছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের মধ্য থেকে হয়তো প্রমোশন দিয়ে পূর্ণমন্ত্রী করা হবে, হয়তোবা এরকমটা মানে করা অনেক হবে। ধরনের হিসাব নিকাশ এখনো বাকি আছে, কেবল যাত্রা শুরু করেছে গতকাল। এই সংখ্যাটি আরো বড় হতে পারে যদি দেখা যায় যে হানিমুন পিরিয়ডে কোনো কোনো মন্ত্রণালয় খারাপ পারফরমেন্স, তখন হয়তোবা পুরনো মন্ত্রীদেরকে আবারও ফিরিয়ে আনা হতে পারে, যে তাদেরকে দিয়ে মানে চলছে না। অভিজ্ঞদের ফিরিয়ে আনতে ফিরিয়ে হবে। আনতে পারে।